ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ, ভিসিকে ঘেরাও, ছাত্রলীগের পিটুনিতে আহত অন্তত 10। ঘুষের মামলায় শিক্ষামন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা সহ 3 জন কারাগারে, জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন, ক্লাস বর্জন। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে, একনেকে প্রকল্প অনুমোদন। দুর্নীতি মামলায় খালেদাকে একদিনের জন্য সশরীরে হাজিরা থেকে অব্যাহতি, আরও 2 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের, 6000 রানের মাইল ফলকে তামিম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি রিতা চৌধুরী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদে আরো থাকছে, 10 বছর ধরে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন পাবনার বাদশাহ আলম, যৌতুক বাল্যবিয়ের বিরুদ্ধেও চালাচ্ছেন সচেতনতা অভিযান। 7 কলেজের অধিভুক্তি বাতিল ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। পরে তাদের মারধর করে সরিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয় কমপক্ষে 10 জন। তবে ছাত্রলীগ বলছে হামলা চালিয়েছে বিএনপি জামাত। সাজিদ রুমেলের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন লিটন হোসেন। গেল 15 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে এক ছাত্রীকে নিপীড়নের বিচার চেয়ে মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসি কার্যালয়ের গেটের তালা ভেঙে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় নিপীড়নের সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার, প্রক্টর AKM গোলাম রব্বানীর পদত্যাগ সহ 4 দফা দাবি জানায় তারা। যখন ছাত্রীদেরকে নিপীড়ন করা হলো, তাদের সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করা হয়, তখন প্রক্রিয়াল কোনো টিম তাদের ঠেকানোর জন্য বা তাদের নিরাপত্তার জন্য সেখানে আসে নাই। একটি তদন্ত কমিটি করে এবং সেখানে 2 জন ছাত্র প্রতিনিধি নিয়ে তারা এটার একটা সমাধান করবে এবং জড়িতদের বিচার করবে। কিন্তু আজকে 48 ঘন্টা কর্মদিবস পার হওয়ার পরেও তিনি আমাদের কোনো ব্যবস্থা নেননি, যার জন্য আমরা তার অফিস ঘেরাও করেছি। পরে উপাচার্য বাইরে এসে নিপীড়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু তারপরও শিক্ষার্থীরা ঘেরাও অব্যাহত রাখলে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ভিসি আখতারুজ্জামানকে অবরোধমুক্ত করে নিয়ে যায়। এরপরও শিক্ষার্থীরা অবস্থান থেকে না সরায় তাদের উপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। দফায় দফায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় তারা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে গুরুতর আহত হন বেশ কয়েকজন। লাঠি সোটা এনে তারা এটা কি দায়িত্ব পালন করলেন? সাধারণ এখানে যারা আন্দোলন করতে আসছিলেন সেই মেয়েদের গায়ে হাত দিয়ে, বুকে লাঠি দিয়ে, পেটে লাঠি দিয়ে ওনারা কি দায়িত্ব পালন করলেন? এভাবে কোনো পরিস্থিতি সামলানো যায়? এটা একদম সন্ত্রাসী কার্যকলাপ। এটা ছাত্রলীগ যা করেছে সেটা একদম সন্ত্রাসী কার্যকলাপ এবং খুবই নিকৃষ্ট আচরণ। পরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেছেন, উপাচার্যের সম্মান রক্ষায় ছাত্রলীগ তাদের সরিয়ে দিয়েছে। শিক্ষকদের উপর বিএনপি জামাত এবং বাম সংগঠনগুলো হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। আমাদের এক দফা এক দাবি যে বিশ্ববিদ্যালয় সম্পদ যারা ভাঙচুর করেছে এবং যারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং জঙ্গি স্টাইলে এবং আমাদের উপাচার্যকে যারা হামলা করেছে তাদের বহিষ্কার করতে হবে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঘুষ লেনদেনে মামলায় শিক্ষামন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা সহ 3 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের কথা জানালেন শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ। রাসেল খান ও আহমেদ বাবুর সহায়তায় রিপোর্ট করছেন জে উজবাইর।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে রোববার রাতে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিনে গ্রেফতার করা হয় লেখের স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকেও। সোমবার রাতে রাজধানীর বনানী থানায় মামলা করেন ডিবির এসআই মনিরুল ইসলাম মৃধা। জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ থাকা ওই স্কুল খুলে দিতে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে ওই তিনজনের বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনই ঘুষ লেনদেনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। লেখের স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ফেজে টাকাটা দিয়েছে, প্রায় 4,30,000 অথবা 4,50,000 টাকার একটা ডিড হয়েছিল ওদের মধ্যে। এইটার কথা তারা স্বীকার করেছে, আর হাতে নাতে ধরাই পড়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশনকে পুলিশ তার এজাহারে বলছে যে অবহিত করবে। অবহিত করার পরিপ্রেক্ষিতে আমি দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে মামলার জামিনের বিরোধিতা করলাম। মাননীয় আদালত শুনানি অন্তে তিনজন আসামিকেই জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। বেআইনি কার্যক্রমকে আমরা প্রশ্রয় দেব না, কারণ রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাদের পক্ষে কোনো ধরনের কোনো সহযোগিতা প্রশ্নই আসে না, বরং তারা উপযুক্ত শাস্তি পাক সেটাই আমরা চাই। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত নভেম্বরে লেখের স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি ও সেনা কর্মকর্তাদের সদস্য করে পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেয় আপিল বিভাগ। জে ইউসুফায়ের, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো রাজধানীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে কর্মবিরতি ও ক্লাস বর্জন। 28 জানুয়ারি থেকে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তাপসী রাবেয়ার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম দিনের মতো চলছে এই অবস্থান ও আমরণ অনশন। জাতীয়করণ না হওয়ায় মাধ্যমিক থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের এই কর্মসূচি। ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে এই সংকট নিরসনের দাবি জানান তারা। আমরা শুধু আমাদের স্কুলগুলো জাতীয়করণে চাই, আর আমরা কোনো কিছু চাই না প্রধানমন্ত্রীর কাছে। আমরা চাকরি করি কিন্তু বেতন পাই না। ইউনিয়নের ভিতরে ফার্স্ট রেজাল্ট করেছি, কিন্তু আমাদের বেতন নাই। আমরা বাচ্চাদের জন্য কাজ করি, কিন্তু সরকার আমাদেরকে বেতন দিচ্ছে না। তৃতীয় ধাপে বাদ পড়া বিদ্যালয়গুলি অনতিবিলম্বে সরকার যেন জাতীয়করণ করে দেয়। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণ না দেয় তা আমরা এই রাজপথ ছাড়বো না। শিক্ষা খাতের বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকরাও। ফ্রন্টের 11টা উইংস আছে এবং কর্মস্থানে মিলাইয়া আমরা 9টা সংগঠন আমরা একাধিকবার মিটিং করছি, প্রেস ক্লাবে আমরা কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা 28 তারিখ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে চলছে ক্লাস বর্জন ও শিক্ষক কর্মচারী ধর্মঘট। রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্লাস বর্জন ও ধর্মঘট পালনের খবরও পাওয়া যায়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় 150 কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 6000 কোটি টাকার মোট 14টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মামুন রশিদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এদিন অনুমোদন দেওয়া হয় 14টি প্রকল্প। এর মধ্যে রয়েছে 5টি সংশোধিত প্রকল্প। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা শক্তিশালী করা হবে। যেহেতু মায়ানমারের সাথে আমাদের বর্ডার, আমাদের ফোর্সেস এবং আমাদের সিকিউরিটি বাহিনী ওই রাস্তাগুলোকে ব্যবহার করে এবং কোনো কেউ অনুপ্রবেশ করে কিনা সেগুলো দেখতে পায়। তো সেই কাজটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, দেশের সেফটি সিকিউরিটির জন্য। কুমিল্লা অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অবকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা বৃহত্তর জেলা আর হলো নোয়াখালী বৃহত্তর জেলা। তো নোয়াখালীর সাথে 3টি জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী, আর হচ্ছে কুমিল্লার সাথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এবং চাঁদপুর। এই 6টি জেলা আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করব এবং যেগুলো আছে এগুলোকে আপগ্রেডেশন করা হবে
এগুলো সংস্কার করা হবে। এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট, মেরিটাইম নেভিগেশন ও ভ্যাট অটোমেশন প্রকল্পে সংশোধনী এনে প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে। আগে যে পাসপোর্ট ছিল এই পাসপোর্ট দিয়ে এখন আর আমরা বাড়াতে পারবেন না। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হয় পিছিয়ে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন, তবে দ্রুত প্রস্তুতিমূলক কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়নি বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHCR। যদিও মিয়ানমার বলছে রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত তারা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। রাখাইনে সহিংসতা শুরুর পর প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয় গেল আগস্টে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশন RRRCর তথ্য মতে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে 6,75,000 রোহিঙ্গা। তীব্র সমালোচনা আর আন্তর্জাতিক মহলের চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিতে আসে মিয়ানমার। চুক্তি অনুযায়ী 23 জানুয়ারি প্রত্যাবাসন শুরু হওয়ার কথা। তবে সীমান্তে 5টি পয়েন্টে ট্রানজিট ক্যাম্প নির্মাণ এখনও চূড়ান্ত না হয় তা পিছিয়ে পড়ে। প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগটি হচ্ছে এটির পদ্ধতিগত বিষয়গুলি ঠিক করা, দ্বিতীয় ধাপটি হবে সেই অনুযায়ী কাঠামোগত এবং ভৌত ব্যবস্থা দিয়ে তৈরি করা, এবং তৃতীয় পর্যায়ে শারীরিক প্রত্যাবাসন শুরু করা। এদিকে মানবাধিকার সংস্থা UNHCR বলছে রাখাইন থেকে এখনও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। এতদিনেও রাখাইনে প্রবেশাধিকার পায়নি মানবাধিকার সংস্থাগুলো। এ অবস্থায় রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সংস্থাটি। যদিও মিয়ানমার সরকারের দাবি রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত তারা। অন্যদিকে পূর্ণ নাগরিক অধিকার, ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত সহ 5 দফা দাবির কথা জানিয়েছে রোহিঙ্গারা। নতুন পুরনো মিলিয়ে বাংলাদেশে 10,75,000 নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। প্রতি সপ্তাহে 1,500 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলার হাজিরা দিতে সকাল 11:30টার দিকে বিশেষ আদালতে আসেন বেগম খালেদা জিয়া, তবে আদালতে বসে দুপুর 2টায়। বুধবার খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুবার্ষিকীর কারণে আদালত মুলতবির আবেদন করেন তার আইনজীবীরা। আবেদন বিবেচনায় নিয়ে আদালত খালেদা জিয়াকে ওই দিন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এদিকে মামলায় শরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হক জড়িত নন বলে দাবি করেছেন তাদের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ বলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতিতে এই 2 আসামিও জড়িত। জজ সাহেব বলছে কালকে তিনি জামিনে থাকবেন। আজকে বলছেন কোকো সাহেবের কালকে জানেন মৃত্যুবার্ষিকী, যে তার অনুষ্ঠান আছে। এমনি আমরা কোনো পিটিশন দেই না। কোর্ট বলছে যে তিনি কালকে মুলতবি মামলায় দেয় না, তিনি না আসলেও ওই চলবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে 91 রানে হারিয়েছে বাংলাদেশ। আগেই ফাইনাল নিশ্চিত করা টাইগারদের 216 রানের জবাব দিতে গিয়ে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। এই ম্যাচে 76 রানের ইনিংস খেলার পথে 6000 রানের অনন্য মাইল ফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। আর হাবিবুল বাশারকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি 30 জয় এখন মাশরাফির। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। টাইগারদের ফাইনাল নিশ্চিত হয়েছে আগে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র 1 রানেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়। তামিমের সাথে জুটি বাঁধেন সাকিব। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে প্রথম বাংলাদেশি হিসেবে 6000 রানের মাইল ফলক ছুঁয়েছেন এই ড্যাশিং ওপেনার। বন্ধু সাকিবকে নিয়ে 106 রানের জুটি গড়েন তামিম। 37তম হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। ইনিংসটা আরো বড় করতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। 51 রানে সাকিবের বিদায়ের পর বিপর্যয় শুরু টাইগারদের। সেঞ্চুরির আশা জাগিয়ে তামিম বিদায় নেন 76 রানে। ভালো করতে পারেননি মুশফিক, সাব্বির, মাহমুদুল্লাহ ও নাসির।
শেষ দিকে সানজামুলের ১৯ আর মুস্তাফিজের ১৮ রানে ২১৬ রানের পুঁজি পায় মাশরাফির দল। ব্যাট করতে নেমে শুরুতেই সাকিব মাশরাফির স্পিন ও পেস কম্বিনেশনে দিশেহারা জিম্বাবুয়ে। মাসাকারজাকে ৫ রানে ফিরিয়ে শুরুটা করেন ম্যাশ। পরপর ২ বলে মায়ার ও টেইলরকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা করেন সাকিব। মাশরাফির বলে আরভিন ফিরে গেলে দিকহারা জিম্বাবুয়ে। মুর আর ওয়ালারকে ফিরিয়ে আরেক স্পিনার সানজামুলও হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে একাই লড়াই করেছেন সিকান্দার রাজা। ৩৯ রান করা সিকান্দারকে ফেরান মুস্তাফিজ। জার্ভিসকে ফিরিয়ে লেজটা মুড়িয়ে দেন কাটার মাস্টার। ১২৫ রানে শেষ জিম্বাবুয়ের ইনিংস। ৭৬ রানের ইনিংসে ম্যাচ সেরা তামিম। আর এই জয়ে পরিসংখ্যানে হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ৩০ জয়ের সফলতম অধিনায়ক মাশরাফি। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রশ্নভাস ঠেকাতে এসএসসি পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ থাকবে কোচিং সেন্টার। বিদ্যুৎ চুরির অপরাধের সাজা ৩ বছরের বিধান রেখে নতুন আইনের খসড়া সংসদে পাশ। শাস্তির আওতায় কর্মচারীরা। আবার স্বাগত রাত ১১টার ২১ সংবাদে। নিজস্ব গণ্ডি থেকে বেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নধর্মী গবেষণায় মনোযোগ দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এশিয়াটিক সোসাইটির সভায় গবেষকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গবেষণা বাড়াতে হবে। গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এশিয়াটিক সোসাইটিকে গবেষণার ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার আহ্বানও জানান তিনি। শুধু নিজেদের মধ্যে গবেষণালব্ধ জ্ঞান সীমাবদ্ধ না রেখে তা তরুণ গবেষকদের মধ্যে বিনিময়েরও আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় তিনি সোসাইটির পাঠাগারে আধুনিকায়ন ও ডিজিটাইজেশন কর্মসূচি উদ্বোধন করেন। এসএসসি ও সমমানের প্রশ্ন ফাঁস ঠেকাতে নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে চায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এজন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে শিক্ষামন্ত্রী জানান, শুধু পরীক্ষার সময় ফেসবুক বন্ধ থাকবে। তিনি বলেন, ফেসবুক বন্ধ করার জন্য আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে কথা হচ্ছে। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টারগুলোকে প্রশ্ন ফাঁসের আড্ডাখানা বলেও মন্তব্য করেন মন্ত্রী। নাহিদ জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরুর ৩ দিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থী এবং কেউ যদি কোনো কাজে যেতে হয়, অনুমোদন ছাড়া যেতে পারবেন না। তারা কেউ কোনো ধরনের মোবাইল নিয়ে যেতে পারবেন না। কোনো ধরনের ডিভাইস যেগুলোর দ্বারা এই কমিউনিকেশন সম্ভব হইতে পারে, সেটা যেন না হয় তার জন্য আমরা টিচারদেরকে বলে দিব এবং চেষ্টা রাখবো, সতর্ক থাকবো। বিদ্যুৎ চুরির সাজা বৃদ্ধি, উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ খাতের উন্নয়ন সহ উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে নতুন আইনের খসড়া সংসদে পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ বিল ২০১৮ সংসদে পাশ করার প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। সংশোধিত আইনে বিদ্যুৎ চুরির জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। চুরি ঠেকাতে কর্মকর্তা কর্মচারীদেরও শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আবারও ১১-র মতো পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি সংলাপের নামে নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর ১০১তম জন্মবার্ষিকীর আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না বলেও জানান নাসিম। একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। জাতীয় পার্টি মহাজোটের সাথে নাকি এককভাবে নির্বাচন করবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। আগে একক নির্বাচনে আভাস দিলেও দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে এরশাদ বলেন, কোন জোটে যাব না এককভাবে করব তা বলার সময় এখনো আছে।
তবে বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলেও জাতীয় পার্টি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রায় 3 দশক পর প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি পর্ষদ ডাকসু নির্বাচন 6 মাসের মধ্যে করতে হাইকোর্টের রুলে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। বর্তমান ও সাবেক ছাত্রনেতারাও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ডাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ তৈরির উপর জোর দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল। 1990 সালের নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবি বারবার এড়িয়ে যাওয়া হলেও গেল সপ্তাহে হাইকোর্ট 6 মাসের মধ্যে নির্বাচনের রুল জারি করে। সুবিধা মতো হলে 6 মাসের ভিতরে নির্বাচন হওয়া। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর নানা আন্দোলনের নেতৃত্ব দেয় ডাকসু, ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনেরও মূল ভূমিকায়। হাইকোর্টের 6 মাসের মধ্যে নির্বাচন করার রুলে তাই নতুন সম্ভাবনা দেখছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন হলে আমরা আশা করি যে আমাদের ছাত্রদের যে সমস্যাগুলা সেগুলা সমাধান হবে। ডাকসু নির্বাচন হোক, আমরা একটা নিরপেক্ষ নেতা চাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ডাকসু নির্বাচনের অধীর অপেক্ষায়, তবে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল ক্যাম্পাস ও হলে দখলদারিত্বের অবসান চায়। ডাকসু নির্বাচনের পূর্ব শর্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল গণতান্ত্রিক সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা। বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসাবে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবিটি যাতে পূরণ হয়। ইতিহাস বলে ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনের অগ্রণী ভূমিকার কারণে সবচেয়ে বেশি ডাকসু জিতেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তাদের উত্তরসূরি ছাত্র নেতারাও আশাবাদী। যদি ফ্রি অ্যাক্সেস দেয়া হয় তাহলে বামপন্থীরা এখানে একটা পজিটিভ রোল প্লে করতে পারবে বলে মনে হয়। আবার ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এবং সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার উকিলের বক্তব্য নিজ নিজ সংগঠনের পক্ষে। সিদ্ধান্ত এসেছে, আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। অনুকূল পরিবেশ তৈরি হয়, সেখানে সরকারি ছাত্র সংগঠন বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচনে উচ্চ আদালতের রুলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের তৎপরতা বেড়েছে। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। নানা আয়োজনে 6ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। অনুষ্ঠানে সত্যের পথে তরুণদের চলার পরামর্শ দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। শুধু পুঁথিগত শিক্ষা নয়, তাত্ত্বিক বোধ আহরণেরও তাগিদ দেন বক্তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মহিতুন্ডিয়া। 2012 সালে 23 জানুয়ারি যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। একে একে 5টি বছর অতিক্রম করেছে বিভাগটি। 6ষ্ঠ বর্ষপূর্তির অনুষ্ঠান ছাড়াও 3 দিনের চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে। সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ক্যাম্পাস ঘুরে র্যালিটি শেষ হয় অপরাজেয় বাংলার পাদদেশে। পরে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। সেই সাথে সমাজ, রাজনীতি এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনেরও পরামর্শ দেন তারা। অবশ্যই আমাকে নাড়া দিতে হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের নীতিমালায় যদি শিক্ষার্থীদের জন্য একটা ক্যাটাগরি রাখা যায়। 1974 সালে সম্প্রচার আইন সংসদে পাশ করার দাবি জানান বক্তারা। গণমাধ্যম কর্মী আইন নামে এই ড্রাফটটি জমা আছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিস্ময়ের সাথে লক্ষ্য করবেন এই আইনটি মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেওয়ার পরে এই আইনটির প্রথম ড্রাফট আমরা তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে। এই 5 বছরে আইনটির কোনো অগ্রগতি নাই। আলোচনায় অংশ নিয়ে তরুণদের সত্যের পথে থাকার পরামর্শ দেন তথ্য প্রতিমন্ত্রী। সম্প্রচার আইন যাতে দ্রুত পাশ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আমি অফিসে গিয়েই দেখব সম্প্রচার আইনটি কোথায় আছে, কিভাবে আছে, টাইম দেব কত দিনের মধ্যে এটি আমার টেবিলে আসবে এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যাবে। সম্প্রচার আইন সব হবে। পরে 25টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা দেওয়া হয়। 3 দিনের চলচ্চিত্র উৎসবে 25টি চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জনসচেতনতা।
পাবনার বেড়া উপজেলার বাদশাহ আলম প্রায় 10 বছর ধরে দূর দূরান্তের মানুষের কাছে বিনামূল্যে সবজির বীজ ও সমাজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি করছেন তিনি। বাদশাহ আলমের কাজ দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ কিশোররা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এভাবেই সাইকেলে ঘুরে মানুষের কাছে সবজি বীজ, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বাদশাহ আলম। সবজি চাষে উদ্বুদ্ধ করেন মানুষকে। পেশায় তাঁত শ্রমিক বাদশাহ আলমের বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে। বাবা মায়ের 5 সন্তানের মধ্যে তিনি চতুর্থ। প্রতি মঙ্গলবার তাঁত বন্ধ থাকায় দরিদ্র এই মানুষটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন জনসেবায়। আমি এগুলো মানুষের মাঝে উৎসাহ দিয়ে থাকি, এতে তারা সবাই উৎসাহের সাথে ভালো চোখে দেখে এই কাজটাকে। 16 কোটি মানুষের 30 কোটি হাত, এই 30 কোটি হাত যদি দেশের জন্য লাগানো যায়, আমি মনে করি আমাদের এই দেশ আর গরিব থাকবে না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন শুধু আমিই করব না, আমি আরো 10 জনকে উৎসাহ দেব। বিয়ের পর প্রথম দিকে স্ত্রী মিনারা খাতুন বাদশাহ আলমের এই জনহিতৈষী কাজ পছন্দ না করলেও এখন উৎসাহ দেন। গ্রামের মানুষও বলছে একটা পাগল, আমিও বলেছি পাগল, তো এখন দেখি হে একটা ভালো মানুষ, মানুষের সেবা করা এটাই আসল। খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে। বাদশাহ বাড়ির কাছ থেকে বিচি নিয়ে গাছে রয়েছে, সবাইকেও দেই, আমরাও খাই। জিনিসপাতি দললি পারে আমরা একটা খাইও বেশি নিজে এসে গাছ লাগাতে যায়। বাল্য বিবাহ যৌতুকের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। ছোটবেলায় মাকে দেখেছেন প্রতিবেশীদেরকে সবজির বীজ বিতরণ করতে, সেটাই বাদশাহ আলমকে উদ্বুদ্ধ করেছে এই কাজে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মেয়র আইভিকে হত্যা চেষ্টা, 2 অস্ত্র প্রদর্শনকারী সহ প্রায় 1000 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। যুক্তরাষ্ট্র আলাস্কায় 7.9 মাত্রার ভূমিকম্প, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস। স্বাগত আবারও রাত 11:21 সংবাদে। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে হত্যার চেষ্টার অভিযোগ এনে অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম ও শাহ নিজাম সহ 9 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় 1000 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সদর মডেল থানায়। সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা GM সত্তার বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন। আবেদন পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ ফিরেছেন আইভি। পারিবারিক সূত্রে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত 16 জানুয়ারি নারায়ণগঞ্জে ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইভি ও 12 সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হন। রংপুরে মামলার জামিন নিয়ে কথা কাটাকাটির জের ধরে আইনজীবীর হামলায় আহত হয়েছেন এক নারী মক্কেল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রংপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় পীরগঞ্জে গৃহবধূ রূপালী বেগম তার স্বামীর বিরুদ্ধে রংপুর আমলি আদালতে মামলা করেন। পরে সে জামিন পেয়ে যায়। এ নিয়ে আইনজীবীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভি মক্কেল রূপালী নাকে ঘুষি মারলে তিনি আহত হন। এ ব্যাপারে রেজভিকে কারণ দর্শানোর নোটিশ সহ পেশা থেকে সাময়িক বরখাস্ত করেছে আইনজীবী সমিতি। বাণিজ্য সংবাদ। বাণিজ্য মেলার বাকি আর 8 দিন। স্টল ও প্যাভিলিয়ন ঘুরে পছন্দের পণ্য কিনেছেন ক্রেতারা। মেলা জমে ওঠায় খুশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মেলায় কয়েদিদের তৈরি বিভিন্ন পণ্য আকর্ষণ করেছে ক্রেতাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিন। বিকেল থেকে মানুষের উপচে পড়া ভিড়। স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে নিজেদের পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। এবারের মেলার বিশেষ আকর্ষণ কয়েদিদের তৈরি নানা পণ্য। এগুলো তো খুব সুন্দর। কাজগুলোতে তাদের ভালোবাসাও মেশানো আছে, কষ্টও মেশানো আছে। বাহারি সব পণ্য দৃষ্টি কেড়েছে ক্রেতাদের। দাম তুলনামূলক কম বলে জানালেন তারা। এখানে সবকিছু রিজনেবল প্রাইসে। বেতের ফার্নিচার, বিশেষ করে কমলা নামের এই ডাইনিং টেবিল মেলায় আসা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। এটা একদম কমলার মতো, এত সুন্দর করে সমৃদ্ধ করে যে জিনিসগুলা তৈরি করছে,
ওই মানসিকতার মধ্যে আমার মতো মানে অতুলনীয় সুন্দর। কারা কর্তৃপক্ষ বলছে এসব পণ্যের লাভের বড় একটা অংশই পান কারাবন্দীরা। এটা দিয়ে দেওয়া হয় যাতে ওনারা নিজেরা কিছু করে খাইতে পারে। যথেষ্ট পরিমাণে আমাদের দর্শনার্থী আসছে এবং প্রচুর পরিমাণে আমরা বিক্রি করতে পারছি। ভবিষ্যতে পণ্যের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের সেলটা কোনো ফ্যাক্টর না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সিটি ইকোনমিক জোনকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বিকেলে রাজধানীর বেজা কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের হাতে। বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ইকোনমিক জোনটি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে প্রায় ৭৮ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়ন হলে শিল্পাঞ্চল, কর্মসংস্থান, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সহ জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ, ভিসিকে ঘেরাও, ছাত্রলীগের পিটুনিতে আহত অন্তত 10। ঘুষের মামলায় শিক্ষামন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা সহ 3 জন কারাগারে, জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন, ক্লাস বর্জন। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে, একনেকে প্রকল্প অনুমোদন। দুর্নীতি মামলায় খালেদাকে একদিনের জন্য সশরীরে হাজিরা থেকে অব্যাহতি, আরও 2 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন। বিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে টানা 3য় জয় বাংলাদেশের, 6000 রানের মাইল ফলকে তামিম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।